নমস্কার, আমি অমিত। আর তোমরা এখন শুনছো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা অবগত, বাংলায় পুরনো সরকার গিয়ে নতুন সরকার এলো। রাজ্যের দায়ভার তথা আমাদের ভালো রাখার দায়িত্ব এখন যাদের হাতে। নতুন সরকারকে স্বাগত ও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। ভালো থেকো, ভালোভাবে কাজ করো, এটুকুই বলার। বন্ধুরা, 2006 থেকে 2008 বাংলা তখন উত্তাল। সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা, জমি অধিগ্রহণ, তাই নিয়ে আন্দোলন, অনশন, বহু মানুষ হতাহত। পর্যায়ক্রমে 2011 বাম জমানার পতন এবং নতুন সরকার গঠন। এইসব ইতিহাস আমাদের সবারই জানা, কিন্তু তারই মধ্যে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা যা লোকচক্ষুর আড়ালে ঘটে গিয়েছিল। কোনো নিউজ যেটা কভার করেনি, কোনো সংবাদপত্রে যেটা ছাপা হয়নি, যেটা শুধু জানতো ওই এলাকার মানুষেরাই। আজ তোমাদের সামনে সেই অজানা একটা ভৌতিক ইতিহাস তুলে ধরব। তবে ঘটনাটি যে শেয়ার করেছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, তাই নাম না করেই তাকে ধন্যবাদ জানালাম। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমাদের কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে, দেরি না করে চটপট পাঠিয়ে দাও। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। বলো কি? হ্যালো দাদা, কেমন আছো? আজ আবার তোমাকে একটা ঘটনা বলতে যাচ্ছি। তবে প্রথমেই একটা রিকোয়েস্ট করব, এই ঘটনায় তুমি আমার নাম নিও না। কারণ যে ঘটনাটা তোমাকে বলবো সেটা আমাদের বাড়ির কাছেই ঘটেছিল। সিঙ্গুর আন্দোলনের সময়কার কথা তোমার মনে আছে? এটা ওই সময়েরই ঘটনা। আমাদের এখানে ছোট্ট একটা নদী আছে। সেই নদীর কাছেই একটা পরিবার তখন একটা বাড়ি বানিয়েছিল। অনেকখানি জায়গা নিয়ে একটা বিশাল দোতলা বাড়ি। বাড়ির সামনে বড় উঠোন, একধার দিয়ে নদী বয়ে যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশটা। সত্যি বলতে ওরকম বাড়ি আমাদের এখানে খুব একটা নেই। বাড়িতে বয়স্ক মা বাবা থাকেন, তাদের 3 ছেলে। যদিও ছেলেরা কেউ সেই বাড়িতে থাকতো না। 3 জনেই বাইরে কাজ করত। একজন আসতো, একজন যেত, এইভাবেই চলছিল। টাকা পয়সার কোনো অভাব নেই, ভরা পরিবার। কিন্তু কথায় বলে না, সুখ অনেকের সহ্য হয় না। যখন তারা কুড়ে ঘরে গাদাগাদি করে থাকতো, তখন অভাব থাকলেও সবকিছু ঠিকঠাকই ছিল। না ছিল কিছু পাওয়ার আশা, না ছিল হারানোর ভয়। কিন্তু সমস্যাটা হলো এরপর, যখন তারা সুখের মুখ দেখেছিল। সেবার পুজোর সময় ছেলেরা মোটা অঙ্কের একটা টাকা বাড়িতে পাঠিয়েছিল। আর কোনোভাবে সেটা জানাজানি হয়ে যায় যে ওই বাড়িতে ক্যাশ অনেক টাকা রয়েছে। অথচ বাড়িতে বুড়ো বুড়ি ছাড়া আর কেউ নেই। ফলে দুর্বৃত্তরা সুযোগ নিয়েছিল। তো লক্ষ্মী পুজো হবে বাড়িতে, লক্ষ্মী পুজোর আয়োজন করছে তারা। পুজোর গোছগাছ করছে, আয়োজন করছে। কিন্তু জানি না তারপর কি হয়েছিল। পুজো তো আর হলোই না, ঘটে গেল একটা দুর্ঘটনা। পরদিন ওনাদের লাশ পাওয়া যায় ওই বাড়িটার ভেতর থেকে। বেলা হয়ে গেছে, চারদিক রোদে খাঁ খাঁ করছে। গরুগুলো তারস্বরে ডাকছে, অথচ বাড়ির কারোর কোনো সাড়া নেই। দরজা হাট করে খোলা, লাইট জ্বলছে তখনও। এসব দেখে লোকের তখন সন্দেহ হয় যে ওনারা এত বেলা অবধি তো ঘুমোন না। আর যদি ঘুমোনো, তাহলে দরজা এভাবে হাট করে কেন ঘুমোবে? বাড়ির সামনে গিয়ে তখন তারা ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তারপর তারা সন্দেহবশত বাড়ির ভেতরে ঢোকে। ঢুকে দেখে ওই অবস্থা, রক্তারক্তি কাণ্ড। দুদিকে দুজনের লাশ পড়ে আছে।
এই দেখে তো সবাই ঘাবড়ে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপর পুলিশ ডাকা হলো, ছেলেদের খবর দেওয়া হলো। ছেলেরা এলো, বডিগুলো তারপর পোস্টমর্টেম হলো। কিন্তু কারা অপরাধী, কারা এই কাজ করলো, সেটা কিছুই ধরা পড়ল না। শুধু এটুকুই বোঝা গিয়েছিল যে ওই টাকার লোভে এই কাজটা করেছিল। টাকাগুলি নেই বাড়িতে। তো যাই হোক, এরপর কি হবে তাই নিয়ে ছেলেরা আলোচনায় বসলো। বাড়িটা এইভাবে তো আর ফেলে রাখা যায় না। তাই দিন কয়েক তারা ছিল ওই বাড়িতে। কিন্তু তারই মধ্যে তারা অস্বাভাবিক কিছু ঘটনার সাক্ষী হয়। যেমন কখনো কখনো তাদের মনে হতো তারা বাদেও যেন আরো কেউ আছে ওই বাড়িতে, আরো কারোর উপস্থিতি অনুভব করা যেত। কখনো নিজে নিজে এটা পড়ে যাচ্ছে তো ওটা সরে যাচ্ছে। বাড়ির পরিবেশটাই যেন কেমন অন্যরকম। এসব দেখে শুনে তারা বিচলিত হতো। আর তাছাড়া তারা বাইরে কাজ করে, কতদিন কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকবে। তাই সেসব দিয়ে তারা বাড়িটা ভাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু যাদের ভাড়া দিল, 1 সপ্তাহ তারা থাকতে পারেনি ওই বাড়িতে। তাদের সঙ্গেও নানান রকম ঘটনা ঘটতে লাগে। তারাও রাত বিরেতে অনেক কিছু টের পেত। কখনো কারোর হাঁটার শব্দ শুনতে পেত। বন্ধ দরজা জানলাগুলো আপনা আপনি খুলে যায়, আবার খোলা দরজা জানলা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এরকম সব ভৌতিক ব্যাপার স্যাপার। ফলত তাদের পক্ষেও বেশি দিন ওই বাড়িতে থাকা সম্ভব হলো না। ছেলেরা তো পড়ল চিন্তায়, এবার কি হবে। তখন অলরেডি সেখানে ন্যানো কারখানার কাজ শুরু হয়ে গিয়েছিল। বিহার, ইউপি আরও অনেক জায়গা থেকে লোকেরা এসে সেখানে কাজ করত। তো সেখানকার কয়েকজন বিহারি ছেলে আসে তখন এই বাড়িটা ভাড়া নিতে। এত বড়, এত সুন্দর একটা বাড়ি দেখে ওদের খুব ইচ্ছে হয় সেটা ভাড়া নেবার। কিন্তু সেই বাড়ির ছেলেরা সত্যিটা না চেপে ওদের জানিয়েছিল। লোকেরা বলে এই বাড়িতে এরকম এরকম ব্যাপার আছে, মা বাবা দুজনেই খুন হয় এই বাড়িতে, তারপর থেকেই এরকম সব কাণ্ড হচ্ছে। কাজেই থাকতে পারবে তোমরা? তোমরা থাকতে পারলে আমাদের আপত্তি নেই। তো এইসব জানার পরেও তারা বাড়িটা ভাড়া নিতে রাজি হলো, থাকতে শুরু করলো। এসব ক্ষেত্রে বিহারের ছেলেপুলেদের সাহস একটু বেশিই হয়, সে তো জানোই। কিন্তু সেই সাহসী ছেলেপুলের দলও দিন 15-এরও বেশি থাকতে পারেনি ওই বাড়িতে। এত রকমের উপদ্রব, রাতে কেউ ঘুমোতে পারত না ওই বাড়িতে। আসলে সেই বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলার বিদেহী আত্মা যারা মরার পরে ওই বাড়িতে ছিল, তারা এটা চাননি যে তাদের সেই শখের বাড়িতে অন্য কেউ থাকুক। তাই তারা রাত বিরেতে ভয় দেখাতো, এটা ফেলতো, ওটা ভাঙতো, আকস্মিক কাউকে কাউকে দেখাও দিত। তারা মনে করত বাড়িটা তাদেরই। যারা নিরপরাধ ব্যক্তি অর্থের বিনিময়ে ভাড়া নিয়ে থাকার চেষ্টা করত, তাদেরকেই যখন তারা রেহাই দেয়নি, তখন কি মনে করেছ যে বা যারা টাকার লোভে তাদের খুন করেছে তাদের তারা ভালো থাকতে দিয়েছে? আমার বিশ্বাস আর যুক্তি বলে এটা হতে পারে না। তাদেরকেও তারা অবশ্যই শাস্তি দিয়েছে। তারা না দিলেও ভগবান দিয়েছে। কিন্তু তখন এখানে এতটাই উত্তাল পরিস্থিতি, এত মানুষ মারা গিয়েছে, নিখোঁজ হয়েছে, প্রত্যেকেই আপন ভিটে বাড়ি বাঁচাতে মরিয়া, যে কারোর পক্ষেই তখন এসব নিয়ে মাথা ঘামানো বা হিসেব রাখা সম্ভব হয়নি। তাই অপরাধীরাও হয়তো শাস্তি পেয়েছে, বেঘরে তারাও হয়তো প্রাণ হারিয়েছে। উত্তাল পরিস্থিতির মধ্যে সে খবর কেউ আলাদা করে জানে না। ভূমিকম্প বা প্রলয়ে যখন হাজার হাজার মানুষ মারা যায়, তখন অসুস্থতায় কে মারা গেছে সেই হিসেব কেউ করে না, নাম হয় ভূমিকম্পের। সেই রকমটাই হয়তো হয়েছিল। তবে এরপর ওই বাড়িতে ছেলেরা পুরোহিত ডেকে, তান্ত্রিক ডেকে পুজো আর্চা, যাগযজ্ঞেরও ব্যবস্থা করেছিল। তাতেও কোনো কাজ হয়নি। আজ ওই বাড়িতে কেউ থাকতে পারে না।
বাড়িটা এখন ওরকম ফাঁকাই পড়ে আছে সেখানে। চারদিক ঝোপ ঝাড় জঙ্গলে ভরে গিয়েছে। মাঝখানে রাজপ্রাসাদের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দেখলেই কেমন যেন ভয় করে, দেখেই মনে হয় কিছু যেন আছে ওই বাড়িতে। তাই ওই বাড়ির ভেতরে যাওয়ার সাহস কেউ করে না। বাড়িটা বিক্রি করারও চেষ্টা করা হয়েছিল বহুবার, কিন্তু এসব ঘটনা শোনার পর কেউ আর বাড়িটা নিতে রাজি হয় না। পরিশ্রমের টাকা দিয়ে সঞ্চয় দিয়ে ভূতের বাড়ি কে কিনতে চায়, যেখানে আগে থেকেই জানা যায় যে থাকা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। সত্যি অজানা একটা ইতিহাস। আর তারই সঙ্গে তোমাদের বলবো, গতকাল সারা রাজ্য জুড়ে যে পরিবর্তনের ঝড় বইল, সব তোলপাড় ওলটপালট হলো, তাতে কাজ করার খুব একটা সুযোগ পাইনি। সারা দিন খবরে বিভিন্ন জায়গার পরিস্থিতির দিকে তাকিয়েছিলাম। সারাটা দিন ধরে টান টান উত্তেজনা। গোটা রাজ্যবাসী, গোটা দেশ তাকিয়েছিল সেদিকে। আমিও তার ব্যতিক্রম নই। তাই সত্যি বলতে কাজ করার তেমন ইচ্ছেও হয়নি। সারাটা বছরই তো করি, থাক না একটা দিন, একটু না হয় কম কাজই করলাম একদিন। তাই একটাই ঘটনা রাখলাম আজ। সামনের দিন থেকে বেশি বেশি ঘটনা নিয়ে আবার হাজির হবে অলৌকিক। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদেরও জানা থাকে তাহলে এখানে চটপট শেয়ার করে দাও। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখতে চাইলে লিখে পাঠাতে পারো, নাহলে ভয়েস মেসেজ করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয় এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সুদেশা সিংহ রয় উনি লিখেছেন, আজকের দুটো ঘটনাই দুর্দান্ত ছিল। হাসির ঘটনাটা একদম নতুনত্ব। আগের এপিসোডেরও দুটো ছোট ছোট ঘটনা ভালো লেগেছে। সুলেখা পণ্ডিত লিখেছে, ঘটনা শুনতে বসে পড়েছি, জানি ভালো হবে। সৌমি সরকার লিখেছে, অমিতদা, তোমার ঘটনা এখন 4 বন্ধু মিলে শুনছি, ওদের ঘটনাগুলো খুব ভালো লেগেছে। অমিতা জেঠিমা লিখেছেন, ঘটনা শুনে তবেই খেতে যাব, ঘটনাগুলো দারুণ হবে জানি। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার বলা অসাধারণ ঘটনা শুনছি, দারুণ লাগছে, বেশ অন্যরকম। মিঠু পাত্র লিখেছে, তোমার ঘটনা ঘুমের ওষুধ। এমডি মঞ্জু ভূঁইয়া লিখেছে, খুবই ভালো লাগছে ভাই আমার, গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। সুরদীপ কুণ্ডু লিখেছে, ঘটনাগুলো সুন্দর। এছাড়াও আরও কমেন্ট করেছ বিষ্ণু সাধন পাল মজুমদার, গীতাদি, জবা চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনিন্দ মিত্র সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।